হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত তোমাদের। পরশুরামের আজকের পর্বে শুরুতেই দেখা যাচ্ছে শীতল তটিনীকে ফোন করে বলছে, আমার জীবনে সবটাই প্রথম শিবপ্রসাদই ছিল সবার প্রথম ভালোবাসা আমার জীবনে। শুধুমাত্র আমার জীবনের প্রথম পুরুষটাই হতে পারেনি। শীতলের মুখ থেকে এই কথা শুনে তটিনী কিন্তু খুব খারাপ লাগে তটিনীর। তটিনী মনে মনে এটাও ভাবছে যে হঠাৎ করে সে অন্য কথা বলতে বলতে শিবপ্রসাদ কে কে এটা বলতে বলতে অন্য প্রসঙ্গে কেন চলে গেল। তার এরপর এটা মনে হচ্ছে যে মনে হচ্ছিল যেন ও অন্য কথা বলতে চাইছে, তাই প্রশ্নটা করেই ফেলে তটিনী যে আমার মনে হচ্ছিল আপনি অন্য কিছু বলতে চাইছিলেন, কিন্তু সেটা না বলে আপনি টপিকটাকে এড়িয়ে গেলেন। বলুন আপনি কি বলতে চাইছিলেন। শিবপ্রসাদ কে? শীতল বলছে শিবপ্রসাদ তার প্রথম প্রেম, এই বলে ফোনটা রেখে দেয়। তটিনীর মনে একবার প্রশ্ন কিন্তু থেকেই যায় যে তার স্বামীকে নিয়ে কিছু তো একটা বলতে চাইছিল সে, কিন্তু বলল না, কথাটা ঘুরিয়ে দিল। তখন শিবপ্রসাদকে প্রশ্ন করছে যে কি বলতে চাইছিল ও কি বলার জন্য আমাকে বলছিল, বলো। তোমাকেও হয়তো বলছিল এই কথাটা যে বলে দেবে, কি বলতে চাইছিল আমাকে বলো, তুমি বলো। শিবপ্রসাদ তটিনীকে শান্ত করার চেষ্টা করছে, তুমি শান্ত হও, শান্ত হও। তটিনী কিন্তু রাগের মাথায় এবার তার মনে যতগুলো প্রশ্ন জমেছিল সব এক এক করে বলতে শুরু করছে। যেমন স্বাধীনতা দিবসের দিন পরশুরাম লাট্টুকে স্কুলে বাঁচাতে গেছিল, আর তখন তার স্বামী ছিল হসপিটালে ভর্তি। এমনকি পরশুরামও অ্যাম্বুলেন্সে করে গিয়েছিল। এমনকি গণেশ পুজোর দিন যেখানে পরশুরাম ছিল না, সেখানেও তাহলে ক্রিমিনালগুলোকে কে মারলো, এগুলো বলে শিবপ্রসাদকে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জোর করছে। এরপর আরো বলছে, রথের মেলার দিন ওই পেপারে যেই লোকটা ছবি বেরিয়েছিল, আমি তোমাকে সেই একই জামাকাপড় পরে দেখেছিলাম আর কি। আমি এবার সামনে থেকে তোমাকে সেই একই জামাকাপড় পরে আর মুখোশ পরে দেখতে চাই। চুপ করে থেকো না, উত্তর দাও। এমনটা বলতে বলতে চিৎকার করতে থাকে। শিবপ্রসাদ তখন কোনোভাবে তটিনীকে চুপ করায় আর তাকে বলে, আমি যে কটা পরিচয়ে বাঁচি তার মধ্যে একটা হচ্ছে আমি একজন স্বামী, আর তার সঙ্গে হচ্ছে লাট্টুপিকর বাবারও পরিচয়, একটা মধ্যবিত্ত ছাপোষা বীমা কোম্পানির এজেন্ট। এই বলে প্রসঙ্গটাকে ওখানেই থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর বাহানা করে তটিনীর সামনে হাত জোর করে কাপড় কাচার সাবান চেয়ে ফেলছে, কাপড় কাচার সাবান চাইছে আর কি, যাতে তটিনীর ধ্যানটা অন্যদিকে চলে যায়। তটিনী হঠাৎ শিবপ্রসাদে এরকম মজা করে দেখে তার মেজাজটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, আর সে হেসে ফেলে, বলে, ধ্যাত, তোমার সাথে না ঝগড়াও করা যায় না। শিবপ্রসাদ তখন হাসি মুখে তাকে বলে, এই যে বেশ ঝগড়া করছিলে তুমি, জীবনে সময়টা খুব কম জানো তো, যদি ঝগড়াই করো তাহলে ভালোবাসবে কখন? একটা জীবনে ভালোবাসা দিয়েই পূরণ করা যায়, একটা জীবন কম পড়ে যায় ভালোবাসা পুরোটা দেওয়ার জন্যে, সেখানে আর ঝগড়া করো না, এই বলে চলে যায়। তটিনী কিন্তু এরপরে হাসতে থাকে। ওদিকে কবির তার বাবাকে বলছে, ঝগড়াটা যেহেতু আমার থেকেই শুরু হয়েছে, তাই এটা তুমি এবার আমার হাতেই ছেড়ে দাও। কর্ণ চ্যাটার্জি তখন তাকে জিজ্ঞাসা করছে, কবির তুমি কি করতে চাইছো? কবির বলছে, যেই অপরাধের দায়ে আমার জেল হয়েছে ড্যাডি, জেলে আমি পৌঁছছিলাম, আকাশও এমনকি ওদের কাস্টাডিতে আছে, আমি এখন সেই অপরাধটাই করব, লাট্টুকে তুলে নেব আর কিডন্যাপ করে নেব। এমনটা শুনে কিন্তু কর্ণ চ্যাটার্জি তার ছেলেকে এমনটা করতে বারণ করে, বলছে, না কবির, তুমি এই সবের মধ্যে আর ইনভলভ হবে না। কবির বলছে, আমি ইনভলভ হয়ে গেছি ড্যাডি, আর তোমার কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। আর এরপর ড্যাডিকে আরাধ্যার কথা বলে যে ও আমাকে বিয়ে করে বড় একটা রিস্ক নিয়েছে, আমি ওকে ভালোবাসি ড্যাডি, খুব ভালোবাসি, আমি আমার অপরাধ স্বীকার করেছি, এমনকি হাত জোর করে বলেছি যে আমাকে এবার কনসিডার করুন, কিন্তু না, উল্টে ওই অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি আমার উপরে আরো নির্মম হয়ে উঠেছে, তাই আমি আর সহ্য করতে পারছি না। আমার ইগোতে লাগছে যে আমার ড্যাডির ইগো হার্ট হচ্ছে, মাথা নিচু করে চোরের মতো বেরোতে হচ্ছে আমাদেরকে, যে যা খুশি তাই বলছে। আমার মা আমাদের পাশে পর্যন্ত দাঁড়ায়নি, আমার পাশেও দাঁড়ায়নি, কিন্তু ড্যাড তুমি দাঁড়িয়েছ, আই লাভ ইউ ড্যাড, এই বলে বাবাকে জড়িয়ে ধরে। কর্ণ চ্যাটার্জি তখন তার ছেলেকে বলছে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস, কাঁদিস না, তুই শুধু এইসবের মধ্যে ইনভলভ হোস না। কবির এরপর আবারও রেগে যায় আর বলছে, না ড্যাডি, অনেক হয়ে গেছে, তোমার ছেলে যদি চায় তাহলে তোমার ছেলে যদি যায় তাহলে ওদের ছেলেও যাবে। আরাধ্যা তখন কবিরকে বলছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি এসব কি বলছো? কবির এরপর আরাধ্যাকে বলছে যে লাট্টুকে মেরে ফেলবে। এই কথাটা শুনে আরাধ্যা কিন্তু কবিরকে এক চড় মারে আর বলতে থাকে যে তোমার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তোমাকে ছেড়ে চলে যেত আর অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতো, কিন্তু আমি তোমাকে ছাড়িনি। এরপর তার শ্বশুর মশাইকে কবিরকে এসব করতে বারণ করতে বলেন।
কর্ণ চ্যাটার্জি সেই মতো করে মানে আরাধ্যার কথা ভেবে তাকে এমনটা করতে বারণ করে। আরাধ্যা তার শ্বশুরমশাইকে বলছে বাড়ির পুরুষরা ঝগড়াঝাটি করছে আর সন্তানদের সাথে বিচ্ছেদ হচ্ছে মায়েদের। আমি একটা কথা বলে দিলাম, আর কোনো স্টেপ নেবে না, আর কোনো অপরাধ তুমি করবে না। কবির তখন বলছে করব, আর যেটা করব সেটা এবার সবাই দেখবে। এই বলে এখান থেকে চলে যায়। আরাধ্যা কিন্তু থ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যাচ্ছে কবির মুখার্জি বাড়িতে গেছে, আর সেখানে গিয়ে তার শ্বশুরমশাইকে মানে শ্বশুরমশাই বাবিন আর ভানু এদের বলছে সে এটাই ভেবে চলেছে যে এই মুহূর্তে সে কিভাবে নিজেকে এই কেস থেকে বের করে আনবে। জিৎ মুখার্জি বলছে যে সেই ভাবনা আমাদেরও আছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি। কবির বলছে চেষ্টা করছেন আপনারা, কিন্তু পুরোটাই ফেল করছেন। আর এই এক কথা আমি আমার ড্যাডিকেও বলে এসেছি, আপনাদের দ্বারা আর কোনো কিচ্ছু হবে না। জিৎ মুখার্জি তখন কবিরকে বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছি তোমার বাড়িতে, একটা মিনিমাম রেসপেক্ট রাখো, কিভাবে বিয়ে করছো তুমি, একটা ক্রিমিনালের মতো। কবির তখন তার দুঃখ প্রকাশ করে বলছে হ্যাঁ ক্রিমিনালই তো, আমার সাথে তো কেউ ভালোভাবে কথা বলবে না, সবাই আমাকে দেখে যেন ইশারা করে কিছু একটা বলছে, আর এর জন্য দায়ী ওই তটিনী গাঙ্গুলি। ভানু আর বাবিন তখন কবিরকে রেগে যেতে দেখে তার মাথা ঠান্ডা করতে বলে। আর এরপরে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে মানে ফোন করে আর কি, ফোন করে বলছে আমার ছেলে কি আপনাদের বাড়ি গেছে, ও পাগল হয়ে গেছে, ওকে থামান। এরপর তিনি কবিরের সাথে কথা বলতে চাইছেন। কবির ফোনটা নিয়ে কথা না বলে ফোনটা কেটে দেয়। জিৎ মুখার্জি তখন এরপর কবিরকে উত্তেজিত হতে দেখে বলছে আমাদের পরিবার তোমার পাশে আছে, তুমি চিন্তা করো না। কবির বলছে আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, আপনারা পরশুরামের সামনে মাথা নিচু করে ফেলেছেন, আর পরশুরামের মানে বলছে যে পরশুরাম ধরা দেবেই, কারণ পরশুরামের সবচেয়ে দুর্বল জায়গা একটাই, সেটা হচ্ছে শ্রীহান গাঙ্গুলি মানে লাট্টু। এই বলে এরপর দেখা যাচ্ছে ভানুকে কবির বলছে যে লাট্টুর স্কুলে ডিসপারশন কার্ডটা পাওয়া যাবে। তখন ভানু বলছে তুমি ওটা নিয়ে কি করবে। জিৎ মুখার্জি কবিরের উদ্দেশ্য বুঝতে পেরে তাকে অনুরোধ করে বলছে যে তুমি কোনো মতেই কিন্তু এতে ইনভলভ হবে না। কবিরও রাগের মাথায় বলে আমি জানি আমাকে কি করতে হবে, লাট্টু হবে টোপ, তারপর পরশুরাম সামনে এলেই তাকে মেরে দেব। এটা শুনে জিৎ মুখার্জি বলছে তুমি কিছু করবে না, তুমি কোনো ক্রিমিনাল নও, তুমি চ্যাটার্জি বাড়ির ছেলে, মুখার্জি বাড়ির জামাই। কবির বলছে আপনাদের অনেক ভাষণ শুনেছি, আমি সব কটা মানে মানে সংকটটা তো আমার, জেলে তো আমি যাব, আপনারা তো আর নন। আপনারা হয়তো বড় জোর একটা মামলা করবেন, আর না হলে নিজের মেয়েকে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন, কিন্তু আমি জেলে পৌঁছতে রাজি নই। এই বলে ভানুকে লাট্টুর স্কুলে সেই ডিসপেনশন কার্ডটা আর কি ম্যানেজ করতে বলছে, আর বাকিটা বলছে আমার উপর ছেড়ে দিন, আর ওই লহরি ম্যামের থেকে আমি সবটাই পেয়ে যাব। এই বলে চলে যায়। জিৎ মুখার্জি কিন্তু কবিরকে নিয়ে একটু চিন্তায় পড়ে যায় যে এই কবিরকে বারবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা শুনছে না। জিৎ মুখার্জি এরপরে মানে কবির তাদের যা যা বলে গেল সেসব কথা কিন্তু তার বাবা কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায়। তো জিৎ মুখার্জি বলছে আপনার ছেলেকে থামান, আমার তো কেমন লাগছে ওকে দেখে, ও মনে হচ্ছে কিছু একটা করে ফেলবে, ও টার্গেট করেছে পরশুরামকে, ওর বিপদ হয়ে যাবে। বলে না, আমি আমার ছেলেকে আটকাবো না। ওদিকে পরশুরামের হাতিয়ার তো প্রহারের চেম্বার, তো আমার হাতিয়ার হচ্ছে আমার ছেলে কবির। এবার ও যা করছে আমি ওর সাথে থাকবো, আপনি ওর ছায়া হয়ে থাকুন, তাই বলছে। জিৎ মুখার্জি কর্ণের মুখে এরকম কথা শুনে অবাক, আর অবাক হচ্ছে আরাধ্যা চ্যাটার্জি। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। টাটা।